5G নেটওয়ার্কের যুগে প্রবেশ করল দেশ। ৬টি স্থানে পরীক্ষামূলক উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়। প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। চাকরির জাল সনদ দেয়ায় ১০ বছর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বিপাকে সিলেটের ১৯ শিক্ষার্থী। কনসালটেন্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া কাগজ জমা দেওয়ার অভিযোগ, শাস্তি দাবি। বিজয় দিবস সহ ৩ দিনের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত রাঙামাটি। হোটেল মোটেলে আগাম বুকিং শেষ, নিরাপত্তায় বাড়তি নজরদারি। এবং মৌসুমের প্রথম বাজার ধরতে মরিয়া যশোরের গদখালির ফুল চাষিরা। ভালো দাম পেলে টানা ২ বছরের মন্দাভাব কাটিয়ে ওঠার আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। 5Gর যুগে প্রবেশ করল বাংলাদেশ। গতরাতে পরীক্ষামূলক 5G নেটওয়ার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি বলেন, প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ঘড়ির কাঁটায় রাত 8:30। অতিথিদের চোখ হলরুমের সুবিশাল ইলেকট্রনিক পর্দায়। ক্ষণগণনা শেষে পর্দায় ভেসে উঠল ঐতিহাসিক সেই মুহূর্ত। 2018 সালে পরীক্ষার ৩ বছরের মাথায় হুয়াওয়ে ও নকিয়ার সহযোগিতায় জাতীয় স্মৃতিসৌধ, টুঙ্গিপাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি ৩২ নম্বর ও সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হলো পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা 5G। বিশ্বের নবম দেশ হিসেবে দ্রুতগতির টেলিকম সেবা চালুর মুহূর্তে তাই আবেগ আপ্লুত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। অনুভূতি আসলে প্রকাশ করাটা কঠিন। আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি প্রযুক্তিতে এক চুলো পেছনে থাকবো না। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, প্রযুক্তির মহাসড়কে সামনের কাতারেই রয়েছে বাংলাদেশ। তবে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপির মদদে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। তারা তাদের বিদেশি মালিকদের কাছে তখন নালিশ করা শুরু করে, তাদের কাছে হাত পাততে থাকে, তাদের আশায় বসে থাকে যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে। তো সেই ষড়যন্ত্র কিন্তু এখন আবার শুরু। আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই যে এই ষড়যন্ত্রকে আমরা সাফল্য হতে দেব না। অনুষ্ঠানে ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 5G প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। 5G প্রযুক্তির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দেশের শিল্প বাণিজ্য যোগাযোগ প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে মানুষ জীবনযাত্রা এবং জীবনমান আরও উন্নত করতে সক্ষম হবে। আপাতত টেলিটকের 4G সিমেই নির্দিষ্ট সংখ্যক গ্রাহক 5G সেবা পাবেন। আগামী বছরেই বাণিজ্যিকভাবে চালু হবে এই সেবা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সাদিয়া। বছরের শেষ প্রান্তে এসে কিন্তু দেশে আমদানির পরিমাণটা তুলনামূলক বেড়েছে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ। আর এর মূল কারণ হলো কিন্তু বর্তমানে দেশে বেশ কিছু বড় বড় মেগা প্রজেক্ট চলছে, সেগুলির কাজ যন্ত্রপাতিগুলো কিন্তু আমদানি হচ্ছে ব্যাপক হারে, যে কারণে আমদানির পরিমাণটাও বেড়েছে। আপনারা জানেন বর্তমানে কিন্তু চট্টগ্রামে চলছে যে টানেলের কাজ, কর্ণফুলী নদীর তলদেশে যে টানেলের কাজ চলছে, সেই সাথে পদ্মা সেতুর কাজ চলছে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে, মেট্রো রেল প্রজেক্টের কাজ চলছে। অর্থাৎ যে মেগা প্রকল্পগুলো চলমান রয়েছে, সেই প্রকল্প যন্ত্রপাতি আমদানির কারণে দেশে কিন্তু আমদানির পরিমাণটা তুলনামূলক বেড়েছে। এবং যেহেতু আরেকটি বিষয়, যে যদি বলি আমি রাজনৈতিক পরিস্থিতি কিংবা পরিবেশগত সমস্যা সবগুলি প্রতীক অনুকূলে থাকায় কিন্তু এই আমদানি রপ্তানির পরিমাণটা নির্বিঘ্নে চলছে। অর্থাৎ বলা চলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। আর এই বন্দরটিকে সচল রাখার জন্য, মানে অর্থনীতিকে সচল রাখতে গেলে এই বন্দরকে সচল রাখতে হয়। আপনি জানেন যে করোনাকালীন সময় যখন সারা পৃথিবীর লকডাউন ছিল, সে সময় কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যকে সচল রাখা হয়েছে, দেশের অর্থনীতি সচল রাখার জন্য এই বন্দরকে সচল রাখা হয়েছে। এখনও বন্দর সচল হচ্ছে। মাঝে কয়েকদিন শুধুমাত্র ধর্মঘটের কারণে বন্দর কাজে বিঘ্ন ঘটেছিল, সেই
পরিস্থিতি কিন্তু বন্দর কর্তৃপক্ষ সামাল দিয়ে আসছে। অর্থাৎ বলা চলে চট্টগ্রাম বন্দরে এখন যে পণ্য ওঠানামা কিংবা ডেলিভারি সবগুলি স্বাভাবিক গতিতে চলছে। বিশেষ করে যেহেতু আমদানির পরিমাণটা বেড়েছে সে কারণে কিন্তু ডেলিভারিটাও বাড়ানো হচ্ছে। আমার কাছে আজকে বন্দরের যে তথ্য রয়েছে সে তথ্য যদি আমি আপনাদের একটু বাড়ানোর চেষ্টা করি, সে তথ্য বলছে চট্টগ্রাম বন্দরে আছে কিন্তু দেশি বিদেশি 96টি জাহাজ অবস্থান করছে। 96টি জাহাজের পাশাপাশি এর মাঝে চট্টগ্রাম বন্দরের প্রধান যেটি রয়েছে সে যেটির যে 17টি জাহাজ অবস্থান করছে যেটিগুলিতে, এবং বন্দরের বহির্নোঙরে রয়েছে সমান জাহাজ। অর্থাৎ বন্দরের প্রধান বহির্নোঙরে আপনি জানেন কিছু কিছু পণ্য কিন্তু বহির্নোঙরে খালাস হয়, সেখানে বন্দর বহির্নোঙরে অবস্থান করছে 73টি জাহাজ। আর 73টি জাহাজের মধ্যে 48টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে এবং 25টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। চট্টগ্রাম বন্দর আজকে যেসব জাহাজ অবস্থান করছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি রয়েছে কার্গো ভেসেল, 32টি কার্গো ভেসেল রয়েছে। এরপর রয়েছে কন্টেনার ভেসেল রয়েছে 19টি। এবং তো বলা যায় যে আমদানি রপ্তানি আমি ডেলিভারির দিকে আসি, গত 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু প্রায় 2786 টিউজ কন্টেনার তারা ডেলিভারি দিয়েছে। আজকে যদি আমি বন্দরের অবস্থানের কথা বলি, কন্টেনার অবস্থানের কথা বলি, তারা জানেন চট্টগ্রাম বন্দর কিন্তু 49 টিউজ ধারণ ক্ষমতার এই বন্দর আজকে কন্টেনার রয়েছে 42,716 টিউজ কন্টেনার রয়েছে। তুমি এটাকে বন্দর কর্তৃপক্ষ ঝুঁকি হিসাবে দেখে না, তারা বলছে 49,000 টিউজ ধারণ ক্ষমতার কাছাকাছি গেলে তারা হয়তো ঝুঁকি হিসেবে থেকে এখন কন্টেনার জট কিংবা জাহাজ জটের তেমন কোনো সংখ্যা নেই, সেটি তারা কিন্তু আমার বন্দর কর্তৃপক্ষ বলছে। গত 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 9,507 টিউজ কন্টেনার তারা হ্যান্ডেলিং করছে, উঠানামা করেছে। সে সূত্র হিসেবে বলা চলে 5,321 টিউজ কন্টেনার তারা বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে। 4,186 টিউজ কন্টেনার তারা বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে। তারপরে আমদানি রপ্তানি যদি আপনি ধরতে চান তাহলে সেটি বলা চলে যেহেতু সমান তালে চলছে আমদানি রপ্তানি, 5,300 টিউজ কন্টেনার যেহেতু তারা বন্দর জাহাজ থেকে নামিয়েছে এবং 4,186 টিউজ তারা জাহাজে তুলে দিয়েছে, তাহলে বলা চলে আমদানি রপ্তানি কিন্তু সমান তালে চলছে। আর বন্দরে যে জাহাজগুলি আসছে আপনি জানেন কন্টেনার জটের একটা সংখ্যা থেকে যা বলা হয়, কিন্তু এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ বলছে যেহেতু মাত্র 42,000 কন্টেনার আছে সেখানে তারা তেমন কোনো সংখ্যা দেখছে না। অর্থাৎ যে গত কয়েকদিন আগে যে ধর্মঘটে গেছে সেই ধর্মঘটের যে প্রতিকূল পরিস্থিতি ছিল সেটি তারা কিন্তু কাটিয়ে উঠছে। এখন যেহেতু বছর শেষ আপনি জানেন কিন্তু বিশেষ 3টি সময়ে আমদানি রপ্তানি বেড়ে যায়, বিশেষ করে আমদানির পরিমাণটা বাড়ে। একটি বলা হয় বাজেটের সময়, একটি বলা হয় ঈদের সময়। কিন্তু এখন যেহেতু বছর শেষ এখনও কিছু আমদানি বেড়ে যায়, যেহেতু মেগা প্রজেক্টগুলি চলছে সেই মেগা প্রজেক্টের কিন্তু আপনার যন্ত্রপাতি আমদানি হচ্ছে, বিভিন্ন ইকুইপমেন্ট আমদানি হচ্ছে, সে কারণে কিন্তু আমদানির পরিমাণটা বেশি দেখা যাচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তো বলাচল যেহেতু দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে 92% সম্পন্ন হয় এই বন্দর, সেখানে এই বন্দরকে কিন্তু সচল রাখার জন্য স্টেক হোল্ডার যারা রয়েছে বা যারা বন্দর ব্যবহারকারী রয়েছে তারা সবচেয়ে সচল। যেমন চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুল আলম আমরা কথা বলি, তিনি আমাদেরকে যেটি বলেন যে বন্দরকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে সচল রাখতে গেলে এই বন্দরকে সচল রাখার কোনো বিকল্প নেই, কারণ এটিকে ইকোনমিকের লাইফ লাইন হিসেবেও কিন্তু বলা হয়েছে। যেহেতু আমদানি রপ্তানি 92% সম্পন্ন হয় এই বন্দর এবং জাহাজ আসার পরিমাণটাও কিন্তু দিন দিন বাড়ছে। আরেকটি কথা ব্যবসায়ীরা বলেন বারবার, যেহেতু বন্দরের কার্যক্ষমতা বাড়ছে সেখানে কিন্তু সক্ষমতা বাড়াতে হবে, বিশেষ করে এখানে জেটির পরিমাণটি বাড়াতে হবে এবং এখানে কিন্তু ইয়ার্ডের পরিমাণ বাড়াতে হবে। যে ইয়ার্ডগুলি রয়েছে সেই ইয়ার্ডগুলিতে যে কন্টেনারগুলি সেগুলোতে জট সৃষ্টি নয়, যদি ইয়ার্ডের সংখ্যা বাড়ে তাহলে কিন্তু আর বন্দর চট হবে না। তবে একটি কথা বারবার বলা হয়, বে টার্মিনাল এবং মাতার বাড়ির কোনো বিকল্প নেই। দ্রুত গতিতে বে টার্মিনাল কাজ শেষ করতে হবে, দ্রুত গতিতে মাতার বাড়ির কাজ শেষ করে চট্টগ্রাম অঞ্চল হয়ে উঠবে এই দেশের অর্থনীতির একটা হাব। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক গতিতে চলছে এবং যেহেতু মেগা প্রজেক্ট চলছে সেখানে মেগা প্রজেক্ট আমদানি হচ্ছে, আমদানির পরিমাণ জাহাজ আসার পরিমাণ বেড়েছে তার সর্বশেষ। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। দেশ সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেলে দুর্নীতির কোনো জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সকালে বিদ্যুৎ ভবনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসির অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রামকে গ্রামের মতো রেখেই শহরের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। দেশকে যদি দ্রুততার সাথে দুর্নীতিমুক্ত করতে পারা যায়, দেশকে যদি যত বেশি আমরা মানুষের সংস্পর্শে আসব তত দ্রুত কিন্তু দেশ ডেভেলপমেন্ট হবে। সবগুলো কিন্তু যদি ডিজিটাল হয়ে যায় তাহলে দুর্নীতির কোনো জায়গা আছে? স্টুডেন্ট ভিসায় ডকুমেন্ট জালিয়াতির দায়ে 19 শিক্ষার্থীকে 10 বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। স্টেলার কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠান এসব শিক্ষার্থীর ভিসার জন্য
অন্যান্য কাগজপত্রের সঙ্গে ভুয়া জব সার্টিফিকেট জমা দেয় ব্রিটিশ হাইকমিশনে। বিষয়টি নিশ্চিত হবার পর হাইকমিশন তাদের যুক্তরাজ্যে লেখাপড়া 10 বছরের জন্য নিষিদ্ধ করে। এতে অর্থনৈতিক এবং মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে পড়েছেন শিক্ষার্থীরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। ব্রিটিশ এমবেসি কী করলো, ইন্টারভিউ নিল। এরপর ইন্টারভিউ নেওয়ার পরে আমাদেরকে 10 বছরের জন্য ব্যান করে দিল এই জব সার্টিফিকেটের জন্য। আকিকুর রহমানের স্বপ্ন ছিল স্বপ্নের দেশ লন্ডনে লেখাপড়ার। এই জন্য সকল প্রস্তুতিও ছিল তার। স্টেলার কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির মাহবুবের কাছে ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ডে পড়াশোনা করতে যুক্তরাজ্যের ভিসা পেতে পাসপোর্ট সহ ফাইলপত্র জমা দেন। মাহবুব জব সার্টিফিকেট তৈরি করে ব্রিটিশ হাইকমিশনে ভিসার জন্য জমা দেন এসব কাগজপত্র। কিন্তু জমা দেওয়া কাগজপত্রের মধ্যে জব সার্টিফিকেট ছিল জাল। হাইকমিশন জালিয়াতির প্রমাণ পেয়ে আকিক সহ 19 শিক্ষার্থীকে 10 বছরের জন্য যুক্তরাজ্যে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয়। প্রতারিত শিক্ষার্থীরা মাহবুব ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করলেও তারা কৌশলে বের হয়ে গেছে। ওসি আমাকে ধমক দিয়ে বললো, আপনি বেশি বুঝেন তাহলে এখানে আসতেন কেন, আমরা এটা সিস্টেমে নিয়ে যাচ্ছি। সিলেট নগরীর জিন্দা বাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির 5ম তলায় অবস্থিত স্টেলার কনসালটেন্ট নামের ওই অফিসে গিয়ে একজন অফিস সহকারী ছাড়া কাউকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী এবং ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবিদার জান্নাতুল রাফা ফোনে জানান বিষয়টি মীমাংসা করে ফেলা হবে। আগে আমরা ফিনান্সিয়াল ক্ষতিটাকে পোষানোর পর তারপর ওনাদের যে 10 বছরের ব্যান হয়েছে, আগামীতে ওনাদের এই ক্ষতিটা পোষানোর চেষ্টা করব। এদিকে শিক্ষার্থীদের সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে নির্ভুল কাগজপত্র জমা দেওয়ার ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন ফরেন এডুকেশন কনসালটেন্ট অ্যাসোসিয়েশনের এই নেতা। স্টুডেন্ট যেন অ্যাটলিস্ট নিজেও যেন কিছু জিনিস নিজের বুদ্ধিকে প্রয়োগ করে, যে আমি যে ডকুমেন্টসগুলো দিচ্ছি সেটা বললেই শুধু হবে না, এটা সঠিক কিনা এবং এটা দেওয়া যুক্তিসঙ্গত কিনা। স্টুডেন্ট ভিসায় লন্ডন যেতে 19 শিক্ষার্থী মুনতাসির মাহবুবের মাধ্যমে 1,09,750 পাউন্ড জমা দেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,26,00,000 টাকার মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 3 দিন বন্ধ থাকার পর আবারও ব্যবসায়িক ভিসায় বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী যাতায়াত চালু হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল ইমিগ্রেশন এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল। ধন্যবাদ সাদিয়া আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক যে প্যাসেঞ্জার টার্মিনাল, সেই প্যাসেঞ্জার টার্মিনালের সামনে। আপনি জানেন যে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তারা 3 দিন আগে যে বিজনেস অর্থাৎ বাণিজ্যিক বিষয় যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করেছিল, সেটি কিন্তু আবারও শিথিল করায় আমরা দেখতে পেয়েছি। গতকাল বিকাল থেকে কিন্তু যারা বিজনেস অর্থাৎ বাণিজ্যিক ভিসা, সেই বাণিজ্যিক ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশিরা ভারতে গেছেন এবং যে ভারতীয় যে নাগরিক তারা কিন্তু বিজনেস ভিসা অর্থাৎ বাণিজ্যিক ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশে আসতে পেরেছেন। গত 3 দিন আগে ভারতের যে আভ্যন্তরীণ বিষয় সুরক্ষাজনিত কারণে কিন্তু এই বাণিজ্যিক ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছিল। তবে যে ইয়ারের বিষয় যে বাই রোডে যাতায়াত, সেটি কি তার উপরে যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু বহাল থাকায় কিন্তু ইয়ারের বিষয় কিন্তু বাই রোডে যাতায়াতের কোনো সুযোগ নেই। তবে যাদের পাসপোর্টে বাই ইয়ার অবলিক বাই রোড হরিদাসপুর লেখা আছে, তারা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে বেনাপোল স্থলবন্দর যে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। আপনি জানেন যে আজকে যে পরিস্থিতি কিন্তু সব কিছুর জন্য দায়ী অনেকে মনে করছেন যে করোনার যে সংক্রমণ। এক সময় এক রকম নতুনভাবে কিন্তু এই বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিচ্ছে। সর্বশেষ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে করোনার নতুন ধরন, সে অমিক্রণে কিন্তু দেখা দিয়েছে এবং বিশ্বের প্রায় 59টি দেশ কিন্তু বর্তমানে এই যে করোনার নতুন ধরন অমিক্রণে আক্রান্ত। আপনি জানেন যে সে সংখ্যা ছিল বাংলাদেশে অমিক্রণ ছড়ানোর বিষয়ে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পেয়েছি 2জন নারী ক্রিকেটার অমিক্রণে আক্রান্ত হয়েছেন, যদিও আমরা জানতে পেরেছি তারা সুস্থ রয়েছে। আপনি জানেন যে প্রতি বছর প্রচুর পরিমাণে কিন্তু পাসপোর্ট যাত্রী দু দেশের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত করে এবং যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু সম্পাদন হয়ে থাকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে ভারতের যে সমস্ত
অঞ্চলে কিন্তু ভারতের যে সমস্ত অঞ্চলে কিন্তু অমিক্রমণ দেখা দিয়েছে সেই সমস্ত অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভারতীয় ট্রাক চালকরা কিন্তু পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসছেন। এছাড়া দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর যেহেতু যাতায়াত সেটি কিন্তু এখনও সচল রয়েছে। সুতরাং এই পাসপোর্ট যাত্রী বা পণ্য পরিবহন ট্রাক চালকদের মাধ্যমেও কিন্তু এই যে নতুন যে ধরন অমিক্রমণ সেটি কিন্তু ছড়িয়ে পড়ার সংখ্যাকে একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তবে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সরকার সতর্কতামূলক যে অনেক পদক্ষেপ কিন্তু বেনাপোল স্থলবন্দরে নিয়েছেন। যারা এই মুহূর্তে যারা ভারত থেকে বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বাংলাদেশে আসছেন তাদেরকে কিন্তু যে RT-PCR থেকে 48 ঘন্টা মধ্যে পরীক্ষার কারণে করোনা নেগেটিভ সনদ লাগছে। তাছাড়া যারা সন্দেহভাজন যাত্রী অর্থাৎ যাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিচ্ছে তাদেরকে কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং যে করোনার যে র্যাপিড অ্যান্টিজেন সেটি কিন্তু পরীক্ষা করা হচ্ছে। তাই এরপরে কিন্তু তারা বাংলাদেশে ঢোকার সুযোগ পাচ্ছেন। আমরা কথা বলেছি এখানকার বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যেহেতু বেনাপোল বন্দর দিয়ে এখনও কিন্তু পাসপোর্ট যাত্রী এবং আমদানি বাণিজ্য যেটি সেটি কিন্তু স্বাভাবিকভাবে চলছে। সুতরাং একমাত্র সতর্কতাই পারে আমাদেরকে এই ধরনের যে নতুন ভাইরাস অমিক্রমণ সে অমিক্রমণ থেকে রক্ষা করতে। সুতরাং সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা তারা কিন্তু বাস্তবায়ন করছেন। একই সাথে আমাদের বেনাপোল ইমিগ্রেশন এর ওসি রাজু আহমদ আমাকে জানিয়েছেন যে স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাটা কিন্তু তারা পালন করছেন। অর্থাৎ যে করোনার যে ভারতে প্রবেশের সময় অথবা ভারত থেকে আসার সময় যে করোনার যে সার্টিফিকেট নেগেটিভ সার্টিফিকেট তারা কিন্তু সেটি দেখছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে যায় যে বর্তমানে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে মেডিকেল বিষয় এবং বিজনেস বিষয় এবং যে স্টুডেন্ট বিষয় তিনটে বিষয় কিন্তু যাতায়াত স্বাভাবিক রয়েছে। তবে এখনও পর্যন্ত যে ট্যুরিস্ট বিষয় সেই ট্যুরিস্ট বিষয় কিন্তু যাতায়াত বন্ধ রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে যে করোনা নতুন ধরনের সংক্রমণ জড়িত যে নানান ব্যবস্থা নেওয়া হয়েছে তার সর্বশেষ তথ্য। বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। নদ নদী ও খালবিলের পানি কমে যাওয়ায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বিভিন্ন ধরনের দেশি মাছ। এতে নারায়ণগঞ্জের পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় মাছের দামও অনেকটা কমেছে। তাজা মাছের জন্য ক্রেতাদের কাছে এই বাজারের অনেক কদর। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন ভোর থেকেই নারায়ণগঞ্জের এই পাইকারি বাজারে মাছের পসরা সাজিয়ে বসেন শতাধিক আড়তদার ও হাজারের বেশি পাইকারি ব্যবসায়ী। জেলার সবচেয়ে বড় এই বাজার থেকেই নগরের অন্যান্য বাজারে মাছ সরবরাহ হয়ে থাকে। নদী ও হাওর অঞ্চলের সব ধরনের তাজা মাছ ছাড়াও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সুস্বাদু মাছ পাওয়া যায় এখানে। মাছের মৌসুম হওয়ায় বর্তমানে সব ধরনের মাছের দাম কেজি প্রতি 100 থেকে 300 টাকা পর্যন্ত কমেছে বলে জানান আড়তদাররা। দাম মোটামুটি ভালো, দাম একটু আগের থেকে একটু কমছে। এটা নর্মালি বাজারে 800 টাকা, বাজার কাস্টমার নাই, 6 রুপি সাপ্লাই, 6.5 বিক্রি করা হয়েছে। নদীর সরপুটি বোয়াল মাছ, দেশি মাছ বোয়াল, তারপরে শোল, দেশি বোয়াল। চান্দা মাছ 400 টাকা কেজি, রূপচান্দা, তারপর দেশি সরপুটি 350 টাকা কেজি। রূপচান্দারি তার 350-300 টাকা কেজি বেশি, দাম কম। ইলিশ মাছ আছে 300 টাকা কেজি। দামে সাশ্রয় ও তাজা মাছ পাওয়া যাওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়মিত আসেন এই বাজারে। খুবই সাশ্রয় দামে কিনেছি আর কি, মাছও খুব ফ্রেশ, একদম পদ্মার টাটকা ইলিশ আর কি। 550 টাকা বলতেছে, দাম কমে গেছে। এটা নরমালি বাজার থেকে 1000 টাকা কেজি লাগে। স্বল্প মূল্যে বাজারে আমরা মাছ পাই, এই হিসাবে আমরা এখানে মাছ নিতে আসি। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে শহরের 3 নম্বর ঘাটে এই মাছ বাজারটি প্রায় 200 বছরের প্রাচীন। বেলা 11টা পর্যন্ত এখানে প্রতিদিন 3 কোটি টাকার মাছ বিক্রি হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝালকাঠিতে লাগামহীনভাবে বেড়েই চলেছে শীতকালীন সবজির দাম। ফলে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন এবারের ঘূর্ণিঝড়ে ফলন নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে বাজারে, যার প্রভাব পড়েছে দামের ক্ষেত্রেও। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কয়েকদিন আগেও ঝালকাঠির বড় বাজারে সবজির দাম ছিল সহনীয়। প্রতি কেজি আলু 18 টাকা দরে বিক্রি হতো, কিন্তু এখন তা বেড়ে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, লাউ সহ শীতকালীন সব ধরনের সবজির দাম কেজি প্রতি 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। তবে আড়তদার ও খুচরা বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বৈরী আবহাওয়ায় ফসল নষ্ট হয়ে গেছে। এ কারণে সরবরাহ কম থাকায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। বন্যার কারণে এই কারণে কিছুদিন আসলে মালের দাম বেশি গেছে। বর্ষার কারণে মাল জিনিস নষ্ট হয়েছে, এই জন্য বেশি দাম দিয়ে মাল কিনতে হয়। আমি বাসা থেকে যে টাকা নিয়ে আসছি কিনতে পারতেছি না। সবজির দাম সপ্তাহে বাড়ছে, 5 টাকা 10 টাকা বাড়ছে।
সরবরাহ কমে যাওয়ায় যশোর ও খুলনা অঞ্চল থেকে আসা সবজি দিয়েই এখন জেলার চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে। ব্যাপারীরা যারা মাল আনতেছে দেখা গেছে ভালো আনছে, কিন্তু আইনে দেখে মাল নষ্ট, যার কারণে মালে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে সবজির দাম অনেক বৃদ্ধি। ভবিষ্যতে ঠিক হতে এটা অনেক সময় লাগবে। জেলার এই পাইকারি বাজারে প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকার সবজি বেচাকেনা হয়। সময় সংবাদ, ঝালকাঠি। হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা। গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল 30 থেকে 31 টাকা। সোমবার সকালে স্থলবন্দরের আড়তগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকা। আমদানি স্বাভাবিক থাকার পরও দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা। গত সপ্তাহে ভারত থেকে স্থলবন্দর দিয়ে 2889 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস। ইন্ডিয়াতে পড়তা হচ্ছে না বাংলাদেশে মাল দিয়ে, এই কারণে ওরা গৃহস্থরা মাল ছাড়তেছে না। বর্তমান বাজার বেশি, আমাদের সমস্যা হচ্ছে মাল কিনতে। আজকে একদম কিনতেছি, কালকে একদম কিনতেছি, কোনোদিন দাম স্থিরভাবে দাঁড়ায় থাকতেছে না। মুন্সিগঞ্জে নদী দখল ও দূষণ নিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন নদীর সমীক্ষা রিপোর্টে 57টি প্রতিষ্ঠান নদীর দখলের তালিকায় রয়েছে বলে উল্লেখ করা হয়। পরে বক্তারা ধলেশ্বরী, শীতলক্ষা ও গোমতী নদীর দখল উচ্ছেদ এবং পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। কর্মশালায় পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তরের নেতারা সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। বিজয় দিবস সহ 3 দিনের টানা ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হ্রদ আর পাহাড়ের শহর রাঙামাটি। এরই মধ্যে আগাম বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল, মোটেল ও গেস্ট হাউস। পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। শহরের যান্ত্রিক জীবনে ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াতে চান ভ্রমণ পিপাসুরা। পাহাড় ও হ্রদে ঘেরা প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা বরাবরই পছন্দের তালিকায় থাকে পর্যটকদের। তাই বিজয় দিবস সহ 3 দিনের ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়ে পার্ক, আরণ্যক এবং শুভলং ঝর্ণা সহ আরও মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে হাজার হাজার পর্যটকে। রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পণ্য হচ্ছে স্থানীয় তাঁতে বোনা বিভিন্ন পোশাক। তাই টানা বন্ধে আগত পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বাহারি সব পণ্যের পসরা সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা। টুরিস্ট আসবে, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে আমরা মাল রাখছি। আমরা বিভিন্ন আইটেম এখানে তোলা হয়েছে, রাঙামাটির তাঁতের জিনিস সবগুলো। পর্যটকদের বাড়তি চাপে শহরের প্রায় শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলো থাকে পরিপূর্ণ। এরই মধ্যে অধিকাংশ হোটেলের প্রায় 100% রুম বুকিং হয়েছে বলে জানিয়েছে হোটেল সংশ্লিষ্টরা। পর্যটকের অনেক চাপ, বন্ধের সময় আমাদের বুকিং সম্পন্ন হয়ে গেছে। আগামী এই ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আশা করি ভালো পর্যটক হবে। এদিকে পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ট্যুরিস্ট পুলিশের। আগত পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, নিরাপত্তা বিধানে জেলা পুলিশের পাশাপাশি আমাদের টুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নও তৎপর থাকে। এই ছুটিতেই রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে 30,000 পর্যটকের আগমন ঘটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, রাঙামাটি। মৌসুমের প্রথম বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। ভালো দাম পেলে ক্ষতি কাটিয়ে উঠবেন বলে এমনটাই আশা করছেন তারা। তবে আরও ঝড় বৃষ্টি, ওমিক্রন সংক্রমণের শঙ্কাও তারা করছে তাদের। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। মহামারী করোনা ও আমপান ঘূর্ণিঝড়ের কারণে টানা 2 বছরে মন্দাভাব কাটিয়ে উঠতে গত কয়েক মাস ধরে পরিশ্রম করছেন গদখালির ফুল চাষিরা। ফলে এখন গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুলে ফুলে ভরে গেছে মাঠের পর মাঠ ক্ষেত। এই ফুল বিক্রি করে ক্ষতি কাটিয়ে উঠতে চান তারা। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা প্রবল বর্ষণ সেই আশাকে কিছুটা বাধাগ্রস্ত করেছে। তারপরও আশাবাদী চাষিরা। তাদের মতে বর্তমান বাজার দর সন্তোষজনক।
সামনের দিনগুলোতে একাধিক উৎসব থাকায় দাম আরও বাড়বে। বিজয় দিবস, সুবর্ণ নববর্ষ, এই উপলক্ষে আমরা ক্ষেত যথেষ্ট পরিচর্যা করেছি এবং ফুলের উৎপাদনও ভালো। গাড়ি ঘোড়া এখন চালু হয়ে গেছে, এখন ফুল সব জায়গায় পৌঁছে যাচ্ছে, যার কারণে এখন বাজার ভালো। এভাবে যদি কিছুদিন দাম থাকে পিছনের লসগুলো পোষায় নিতে পারবে। ফুলের বাজার ভালো থাকলেও আরও ঝড় বৃষ্টি ও অমিক্রন সংক্রমণের শঙ্কাও তাড়া করছে কৃষকদের। লকডাউন যদি দেওয়া হয় তাহলে আমাদের ফুল বিক্রি করায় খুব সমস্যা হয়ে যাবে। যদি আমরা মাল পরিবহন না করতে পারি বা লকডাউন হয়ে যায় তাহলে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এদিকে অমিক্রণের কারণে যাতে লকডাউনের কবলে পড়তে না হয় তার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ফুল চাষিদের নেতা। অমিক্রন করোনা কিভাবে প্রতিরোধ করা যায় সেই প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করলে আমাদের মতো এই ধরনের সেক্টর, আমাদের ফুল সেক্টরও অনেকটা রক্ষা পাবে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় ১,৫০০ হেক্টর জমিতে ১১ ধরনের ফুল চাষ করেন চাষিরা। সময় সংবাদ, যশোর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের বাইরে অস্ট্রেলিয়ার সিডনিতে উড়ল বাংলাদেশের সর্ববৃহৎ মানব পতাকা। অস্ট্রেলিয়া থেকে আমিরুল রুবেলের রিপোর্ট। এবার ইতিহাসের সাক্ষী হলো অস্ট্রেলিয়ার সিডনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে অস্ট্রেলিয়ায় উত্তোলন করা হলো ৬৫ ফুট ও ৪০ ফুট আয়তনের লাল সবুজের একটি মানব পতাকা। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে ২৪০ জনের একটি স্বেচ্ছাসেবী দল ঐতিহাসিক এই মানব পতাকা তৈরি করে। ধারণা করা হয় দেশের বাইরে এটি সর্বপ্রথম ও সর্ববৃহৎ বাংলাদেশি মানব পতাকা। করোনা মহামারীতে গত প্রায় ২ বছর অস্ট্রেলিয়ায় বড় পরিসরে বাংলাদেশের জাতীয় দিবস পালনের সুযোগ হয়নি। তবে এখনও বিভিন্ন কঠোর নীতিমালার মধ্যেও অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউনে অভূতপূর্ব এই আয়োজনের সাক্ষী হলো প্রবাসী বাংলাদেশিরা। পতাকা উত্তোলন উপলক্ষে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে উৎসব শুরু হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের কনসুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম। উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের অতিথিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত কাউন্সিল নির্বাচনে সিডনি থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কাউন্সিলর বৃন্দ। স্থানীয় মাননীয় এমপি উইন্ডি লিন্ডসি তার ভাষণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশিদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা, নাটিকা, দেশীয় ফ্যাশন শো, ব্যান্ড সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উল্লেখ্য, প্রায় ২০ মাস অস্ট্রেলিয়ায় নিয়মিত আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন জন্মভূমিতে পা ছোঁয়াতে পারেনি। তাই সিডনি প্রবাসীদের কাছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় পতাকার ক্ষুদ্র একটি অংশ হতে পারাও ছিল বিশেষ কিছু। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম, প্রান্তর থেকে প্রান্তর বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস পৌঁছে যাবে। লাল সবুজের চিহ্ন দেখলেই মানুষের মনে আসবে একটি নাম, বাংলাদেশ। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। স্বাধীনতার ৫০ বছর ও মুজিব শতবর্ষে জাতিসংঘ সেবা পদক পেতে যাচ্ছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় আজ সংযুক্ত আরব আমিরাতে এই পদক গ্রহণ করবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। অনুষ্ঠানটি হবে দুবাইয়ের মদিনাতুল জুমেরার এক রাজকীয় অডিটোরিয়ামে। শিবলি আল সাদেকের রিপোর্টে বিস্তারিত। নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে ইউনাইটেড নেশনস সিভিল সার্ভিস। জাতীয় সংঘের এই পুরস্কার গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। এই পুরস্কারকে বাংলাদেশের বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। একটি উন্নয়নশীল রাষ্ট্রের হিসাবে আমরা আমাদের যে সীমিত সামর্থ্য এবং সীমিত সম্পদ নিয়ে আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, আমরা মনে করি তার একটি স্বীকৃতি জাতিসংঘ আমাদের দিয়েছে। আমরা আনন্দিত। সোমবার স্থানীয় সময় রাত ৯টায় দুবাইয়ের মাদিনাতুল জুমেরায় এক রাজকীয় হলরুমে জাতীয় সংঘের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুবাই ও আমিরাতের রাজ পরিবারের সদস্য ছাড়াও জাতীয় সংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে এই পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের ভাবমূর্তি অনেকখানি উজ্জ্বল করবে বলে মত আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফরের। এই যে অ্যাওয়ার্ড যেটি আমরা পাচ্ছি সেটি কিন্তু সকল প্রবাসী বাংলাদেশি সহ বাংলাদেশের 16 কোটি মানুষের সকলের জন্য গর্বের একটি বিষয়। অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সামনে বাংলাদেশের অবদানকে সুন্দরভাবে তুলে ধরতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দূতাবাস। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ওমিক্রন তাণ্ডবে দিশেহারা হওয়ার দিকে এগুচ্ছে যুক্তরাজ্য। স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এমনই সতর্ক বার্তা দিলেন। রোববার ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেছেন তিনি। এবছরের মধ্যে সব প্রাপ্তবয়স্ককে বুস্টার ডোজের আওতায় আনার পরিকল্পনা ঘোষণা করেন বরিস। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। কোভিড নিয়ে গেল শীতে যুক্তরাজ্য সরকারের ধীর গতির পরিকল্পনায় এবার চলতে নারাজ বরিস জনসন। আর তাই ওমিক্রনের ভয়ঙ্কর রূপ বুঝতে পেরেই একের পর এক সর্বোচ্চ কঠোর সতর্কতা ও সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এমনই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, নতুন ওমিক্রন ভেরিয়েন্ট মোকাবেলায় প্রাপ্তবয়স্ক সবাইকে বুস্টার ডোজের আওতায় আনাই হলো মূল লক্ষ্য। In our battle with the new variant, Omicron. And we must urgently reinforce our wall of vaccine protection to keep our friends and loved ones safe. বুস্টার না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে ওমিক্রন সংক্রমণের ঢেউ শুরু হলে হাসপাতালে ভর্তির ঝুঁকির মাত্রা বেড়ে যাবে অনেক গুণ, যার ফলে পরিস্থিতি সামাল দেওয়া নাগালের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেছেন বরিস। যুক্তরাজ্যে ওমিক্রনের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে দ্বিগুণ হারে। গড়ে 1.5 আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। রোগীদের চাপে বেশ নাজুক অবস্থা হাসপাতালগুলোর। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে আগামী বছরের শুরুতে 25 থেকে 75 হাজারের মতো মানুষের মৃত্যু হতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। বুস্টার ডোজ দিয়ে নিয়েছে, এখন পর্যন্ত তাদের সংক্রমণের কথা আমরা জানতে পারিনি। তার মানে হচ্ছে এই নিউ ভ্যারিয়েন্ট থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা এবং ভ্যাকসিনেটেড হওয়া। বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি এলাকায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করার পাশাপাশি চালু করা হচ্ছে অতিরিক্ত টিকা প্রদান কেন্দ্র। ইতিমধ্যে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও প্রস্তুত এই কার্যক্রমে সহযোগিতা করতে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুদেশের মধ্যকার আনুষ্ঠানিক সম্পর্ক তৈরির পর প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফরে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আজ আমিরাতের প্রিন্স শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তার বৈঠক করার কথা। দীর্ঘদিনের বৈরিতা ভুলে অবশেষে সংযুক্ত আরব আমিরাত সফরে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী। রোববার উপসাগরীয় দেশটির উদ্দেশ্যে রওনা হন নাফতালি বেনেট। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বেশ কিছুদিন ধরেই ইরানের সঙ্গে বিশ্বশক্তির দেশগুলোর পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। এ নিয়ে উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে আমিরাত সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওই বিবৃতিতে বলা হয়, সোমবার আবুধাবিতে পৌঁছে আমিরাতের প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে বসবেন নাফতালি। এর আগে এক সংবাদ সম্মেলনে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারের কথা জানান তিনি। আমি ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। এই সফরে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর নজর দেওয়া হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার মাত্র 1 বছর পার হয়েছে। এরই মধ্যে আমরা নিজেদের অংশীদারিত্বের মধ্যে সম্ভাবনাময় অনেক কিছুই দেখেছি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর নিয়ে আবুধাবির দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গেল বছর যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আমিরাত সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5G নেটওয়ার্কের যুগে প্রবেশ করল দেশ। 6টি স্থানে পরীক্ষামূলক উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়। প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এবং বিজয় দিবস সহ 3 দিনের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত রাঙামাটি। হোটেল মোটেলে আগাম বুকিং শেষ, নিরাপত্তায় বাড়তি নজরদারি। এই ছিল এই সময়ের বাণিজ্য। সঙ্গে থাকুন সুবর্ণা।